আসসালামু আলাইকুম। চ্যানেল ডাইভার্সিটি 360 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাস লেকচার ভিডিওতে আমি ডিসি সার্কিটের গুরুত্বপূর্ণ যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই ফর্মুলা যদি আপনি না জানেন, আপনি ডিসি সার্কিটের ম্যাথগুলো কিন্তু করতে পারবেন না। তো চলুন শুরুতেই আমরা গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলাগুলো জেনে আসি। প্রথমে আছে আমার ভোল্টেজ ডিভাইডার রুল। এই ফর্মুলাটা আমাদের স্কুল কলেজের সব ধরনের লেভেলে দেয়া থাকে এবং এটা খুব সিম্পল একটি ফর্মুলা। তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু রিভিউ করে নিচ্ছি। কোনো একটা সার্কিট যদি দেয়া থাকে, এই সার্কিটের যদি কোনো ভোল্টেজ দেয়া থাকে এবং রেজিস্ট্যান্স যেগুলো থাকবে সেগুলো যদি সিরিজ আকারে কানেকশন থাকে, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে পারবেন। এখন ধরেন আপনি আর1-এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চান, তাহলে আপনি কি করবেন? আর1-এর অ্যাক্রসের ভোল্টেজ V1 ইজ ইকুয়াল টু এই রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দিবেন। দেখেন, যেইটার অ্যাক্রসে আপনি ভোল্টেজ বের করতে চান ওইটার রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্সের যোগফল ইন্টু ইনপুট ভোল্টেজটা, এভাবে আপনি V1 বের করতে পারবেন। সিমিলারলি যদি আপনি এখন V2 বের করতে চান, এটাও ঠিক একই রকম ফর্মুলা। এই R2-র অ্যাক্রসের আপনি ভোল্টেজটা বের করতে চাইলে এই R2-র অ্যাক্রসের রেজিস্ট্যান্সটা নিতে হবে। সো R2 অ্যাক্রসের যে রেজিস্ট্যান্স R2 এবং টোটাল রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে ভাগ করে দিতে হবে। টোটাল রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে ভাগ করে দিলাম ইন্টু ইনপুট ভোল্টেজ। সো ইনপুট ভোল্টেজ, তার মানে আসলে V1 এবং V2 কি দাঁড়াইল? V1 হচ্ছে টোটাল ভোল্টেজের একটা অংশ, V2 ও একই রকম টোটাল ভোল্টেজের অবশিষ্ট অংশ। যখন আপনি V1 বের করবেন, মনে রাখবেন যে R1-এর অ্যাক্রসের ভোল্টেজ, V2 বের করবেন R2-র অ্যাক্রসের ভোল্টেজ। একই রকমভাবে যদি আপনি কারেন্ট ডিভাইডেড রুলটা শিখতে চান, সিম্পল ব্যাপার। এখানে দেখতে পাচ্ছিলেন যে এই সার্কিটের রেজিস্ট্যান্সগুলো সিরিজে আছে। সিরিজে থাকলে ভোল্টেজ তো চেঞ্জ হয়, কিন্তু কারেন্ট তো চেঞ্জ হয় না। বাট আপনার যদি রেজিস্ট্যান্স যদি প্যারালালেই থাকতো, অবশ্যই সেই ক্ষেত্রে ভোল্টেজ কিন্তু সেম হইতো দুই টার্মিনালের অ্যাক্রসে, বাট কারেন্ট কিন্তু ডিভাইড হয়ে যেত। শুরুতে আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল কারেন্ট আই, সেই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে একটা হচ্ছে আয়ন এই পাশ দিয়ে কারেন্ট যাচ্ছে, আর একটা কারেন্ট দেখেন I2 এই পাশ দিয়ে যাচ্ছে। সো এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এই কারেন্টের একটা অংশ R1 দিয়ে যাচ্ছে আর একটা অংশ R2 দিয়ে যাচ্ছে। এখন R1 দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি আপনি বের করতে চান, তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে এই R1-এর অ্যাক্রস দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। জাস্ট ভোল্টেজ ডিভাইডেড রুলের অপোজিটটা চিন্তা করবেন। যেহেতু R1-এর অ্যাক্রসে কারেন্টটা যাচ্ছে, সো R2 রেজিস্ট্যান্স নিব। সো আয়ন কারেন্ট বের করছে, কিন্তু নিচ্ছি R2 রেজিস্ট্যান্স, আর নিচ্ছে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ আর ইন্টু টোটাল কারেন্ট। অন্যভাবে যদি আবার বলি, R2-র অ্যাক্রসে যদি এই কারেন্টটা বের করতে চান আপনি, তাহলে অবশ্যই অন্য রেজিস্ট্যান্সটা নিব R1। সো অন্য যে রেজিস্ট্যান্স এখানে দেখুন সেটা R1 নিছি, পাই নিচে টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করছি ইন্টু আই। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার হইল, কারেন্ট R1-এর অ্যাক্রসে কারেন্ট বের করতে গেলে আমি নিচ্ছি R2 রেজিস্ট্যান্সটা, কিন্তু R1-এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে গেলে আমি R1টাই কিন্তু নিচ্ছি। দেখেন V1 R1, এখানে আছে আয়ন R2। সো রিলেশনটা বুঝতে পারছেন? এদের রিলেশনটা জাস্ট সমানুপাতিক বলতে পারেন, আর এদের মধ্যে রিলেশনটা ব্যস্তানুপাতিকভাবে বলতে পারেন, অর্থাৎ ইনভার্স রিলেশনশিপ। সো এই সিম্পল দুটি জিনিসের মাধ্যমে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন। এখন মোস্ট গুরুত্বপূর্ণ ফর্মুলা যেটা এই চ্যাপ্টারের, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। এখন ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন যদি আপনি প্রথমে বুঝতে চান, তাহলে আমরা ওয়াই টু ডেল্টা এই ট্রান্সফরমেশনটা দেখব। অর্থাৎ আপনার সার্কিটের মধ্যে যদি এই ওয়াইটা দেয়া থাকে এবং সেখান থেকে যদি এখন আপনি ডেল্টাটা বের করতে চান, সো ডেল্টা হলো এটা। সো এখন আপনি চাচ্ছেন যে এটা বের করতে, তো এটা বের করতে হলে আপনি কিভাবে করবেন? R1, R2 এবং R3 এই তিনটে জিনিসের মান দেয়া। এখন আপনাকে বের করতে হবে
আর এ, আর বি, আর সি। এই কাজটা খুবই সিম্পল, শুধু আর ওয়ানের মান বের করতে পারলে আর বি আর সি কিন্তু সিমিলারলি প্রসিডিউরে বের করা যায়। খুব সুন্দর করে এই জিনিসটা মনে রাখা যায় যদি আপনার একটা জিনিস সহজে আপনি আয়ত্ত করতে পারেন। সবসময় মনে রাখবেন আর এ এবং আর ওয়ান পরস্পর অপোজিট। এই জিনিসটা আপনি ভালো মতো যদি বুঝতে চান তাহলে এই চিত্রের দিকে একটু খেয়াল করেন। এখানে দেখেন আর ওয়ান যেই ডিরেকশন ঠিক তার অপোজিটে আর এ। সিমিলারলি এটা যদি আর টু হয় তার ঠিক অপোজিট আর বি, এটা যদি আর থ্রি হয় তার অপোজিট আর সি। সো এই কয়েকটা জিনিস মনে রাখবেন, আর ওয়ানের অপোজিট হচ্ছে আর এ, আর টুর অপোজিট আর বি, আর থ্রির অপোজিট আর সি। তাহলে এখন ফর্মুলাতে আসি। আমি এখন আর এর ভ্যালু বের করব। তো সেটা করার জন্য জাস্ট মনে রাখেন আর ওয়ানের অপোজিট রেজিস্ট্যান্সটা নিচে নেবেন আপনি। সো বুঝতেই পারছেন আর এ বের করতে চাচ্ছেন এটা। সো আর এ যদি আপনি এটা বের করতে চান তাহলে ঠিক এর অপোজিট রেজিস্ট্যান্সের দিকে তাকান, আর ওয়ান। সো সেই আর ওয়ানটা নিছেন, আর উপরে এটা ফিক্সড জিনিসপত্র, এটা ফিক্সড জিনিসপত্র, এটা আপনার চেঞ্জ করা লাগবে না। এটা জাস্ট আর ওয়ান আর টু প্লাস আর টু আর থ্রি প্লাস আর থ্রি আর ওয়ান। দেখেন আরবির বেলায়ও এই উপরের জিনিসটা ফর্মুলাটা ফিক্সড, উপরের মানটার ফর্মুলা ফিক্সড। একই রকমভাবে আপনি যদি আরবির ভ্যালু বের করতে চান, আরবি ইজ ইকুয়াল টু আপনি কি লিখতে পারবেন। এখন দেখেন আরবির ভ্যালুটা আপনি বের করতে চাচ্ছেন, আরবির ঠিক অপোজিট রেজিস্ট্যান্স কোনটা, আর টু। সো আপনি এখানে এই জন্য আর টু নিয়ে নেবেন। সিমিলারলি যদি আপনি আর সি বের করতে চান, আর সির অপোজিট রেজিস্ট্যান্স আর থ্রি, সেটা নেবেন। সো এভাবেই দেখেন আপনি আর ওয়ান, আর টু এবং আর থ্রি যারা কিনা একটা ওয়াই সেকশনের রেজিস্ট্যান্স ছিল তারা এখন কিন্তু ডেল্টা রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গেল, আর সি, আর বি এবং আর এ। সো এখান থেকে আমরা সেই জিনিসটা বের করে ফেললাম। এখন আসেন আমাদের উল্টা কাজটা করতে হবে, যে ডেল্টা থেকে ওয়াই ট্রান্সফরমেশন করতে হবে। সেই কাজটা খুবই সিম্পল। এখানে দেখতে পাচ্ছেন এখন আমার আর এ, আর বি এবং আর সি, এটা আর সি হবে, আর সির ভ্যালু দেয়া আছে। আমার আর ওয়ান, আর টু এবং আর থ্রি এই তিনটে ভ্যালু বের করতে হবে। শুরুতেই আমি আর ওয়ানের ভ্যালু বের করতে যাচ্ছি, কারণ আমি এখন ডেল্টা ট্রান্সফর্ম থেকে ওয়াই ট্রান্সফর্মে কনভার্ট করতে চাই। সো এই ট্রান্সফরমেশনটা করতে গেলে আপনাকে প্রথমে আর ওয়ান ইজ ইকুয়াল টু লিখতে হবে নিচে আর এ প্লাস আর বি প্লাস আর সি। প্রত্যেকটা ফর্মুলায় দেখেন নিচের এইটা চেঞ্জ হচ্ছে না। সো এটা মনে রাখবেন যে এই ফর্মুলাটার জন্য যেমন উপরের সবগুলো সেম ছিল, এখন ডেল্টা টু ওয়াই কনভার্সনের ক্ষেত্রে দেখবেন নিচের ফর্মুলাটা সেম থাকছে, নিচের যোগফলটা সেম থাকতেছে। অর্থাৎ সবগুলো যে আর এ, আর বি এবং আর সি ডেল্টার যে রেজিস্ট্যান্সগুলো সবগুলো যোগফল নিচে নিতে হবে। তাহলে আর ওয়ানের জন্য মনে রাখবেন কি করে, খুবই সিম্পল। দেখেন আর ওয়ান রেজিস্ট্যান্সটা যে দুটো রেজিস্ট্যান্সের সাথে টাচ করে আছে সেই দুটো রেজিস্ট্যান্সের গুণফল নিতে হবে। ব্যাপারটা আরও একটু ক্লিয়ার করে বলতেছি আমি। এখন এখানে দেখতে পাচ্ছেন আর ওয়ান যে রেজিস্ট্যান্সটা সেই রেজিস্ট্যান্সের সাথে টাচ করে আছে এ একটা রেজিস্ট্যান্স, আর টাচ করে আছে এ আরও একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ আরবি এবং আরসি টাচ করে আছে। তাহলে আপনি এখানে লিখবেন সেই দুটো রেজিস্ট্যান্সের গুণফল আরবি এবং আরসি। একই রকমভাবে যদি আপনি আর টু বের করতে চান, সো এইটা হচ্ছে আর টু রেজিস্ট্যান্স, এর সাথে টাচ করে আছে আর সি এবং আর এ। সো উপরে দেখেন আর এ এবং আর সির গুণফল নিচে। সিমিলারলি যদি আপনি আর থ্রির মান বের করতে চান, এর সাথে টাচ করে আছে আরবি এবং আর এ। সো উপরে কিন্তু আরবি এবং আর এর গুণফল নিচে, আর নিচেরটা তো সব ফর্মুলার জন্য একই রকম। সো এভাবেই কিন্তু আপনি ডেল্টা এবং ওয়াই ট্রান্সফরমেশনটা খুব সুন্দর করে মনে রাখতে পারবেন।
4 নম্বর যে ফর্মুলাটা বা 4 নম্বর যে সিস্টেমটা আমাকে না জানলে হবে না, এবং যে ফর্মুলাটা না জানলে আপনিও ম্যাথ করতে পারবেন না, সেটা হলো সোর্সের বিভিন্ন রকম ট্রান্সফরমেশন বা সোর্সের যোগ অথবা বিয়োগ। এটা হচ্ছে সোর্সের যোগ দেখানো হয়েছে। আপনার একটা সার্কিটের মধ্যে সোর্সগুলো কিন্তু যোগ আকারে থাকতে পারে, বাট শুরুতেই আপনাকে দেখতে হবে যে এই সোর্সগুলোকে শর্ট করে কিভাবে আনা যায়। এখানে দেখতে পাচ্ছেন দুটো ভোল্টেজ সোর্স একই সাথে সিরিজে যুক্ত আছে। তো শুরুতেই আমি যেটা করতে পারি, পজিটিভ নেগেটিভ নর্মালি আমরা সোর্সগুলোকে এভাবেই চিন্তা করি, লিখি। দেন তাহলে আমি এই দিক থেকে যদি একটা ডিরেকশান দিয়ে লুপ মতো চালাই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? প্রথমে আমি এই লুপের নেগেটিভ টার্মিনাল পাইছি এই ভোল্টেজের, তারপর যেতে যেতে এটার পজিটিভ টার্মিনাল পাইছি। তার মানে বুঝতেই পারছেন এই দুটো পরস্পর অপোজিট ভোল্টেজ। সো এটাকে যদি আমি পজিটিভ ভোল্টেজ চিন্তা করি, নিশ্চয়ই এটা নেগেটিভ ভোল্টেজ। সো এর জন্য এটাকে V1 আমি বললাম, দেখেন V1, আর এটা নেগেটিভ ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটাকে যদি আমি V1 পজিটিভ ভোল্টেজ V1 বলি, তাহলে এই ভোল্টেজটা V2কে আমি অবশ্যই নেগেটিভ ভোল্টেজ বলবো V2, কারণ এইটার প্রথমে আমি যে ভোল্টেজটা পাইছি তার অপোজিট চিহ্নটা আমি কিন্তু এখানে পেয়েছি। এখন অনেকে বলতে পারেন যে শুরুতেই তো আপনি নেগেটিভ পাইছেন, তাহলে নেগেটিভ লিখলেন না কেন? আমি ধরে নিছি যে একটা ভোল্টেজ সোর্সের উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এই ধরনের সিস্টেমটাকে আমরা সবসময় পজিটিভ ভোল্টেজ বলে চিন্তা করি, এটাকে বলে আমরা পজিটিভ ভি। সো তাহলে এটাকে আপনি কি বলবেন? নেগেটিভ, ঠিক আছে। সো এটাকে পজিটিভ বললে অবশ্যই এটা নেগেটিভ, সেই অর্থে আমি কিন্তু এটাকে পজিটিভ V1, এটাকে মাইনাস V2 লিখছি। সো এভাবেই দুটো ভোল্টেজ সোর্সকে আপনি একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিলেন। সো তাহলে আপনার জন্য সুবিধা হয়ে গেল। বাকি রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমি চেঞ্জ করি নাই। এটা তো গেল ভোল্টেজের অ্যাডিং। এখন যদি আপনি ভোল্টেজের সাবস্ট্রাকশন করতে চান, সেটাও একই রকমভাবে করতে পারবেন। এখন আসেন কারেন্টের যোগফল অথবা বিয়োগফল কিভাবে বের করব। এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কিটের মধ্যেই এ একটা নোড, আবার এ একটা নোড। এই দুটো নোডের মধ্যে কারেন্ট সোর্স কি আছে? প্যারালালি আছে। সো এই দুটো সোর্সটাকে চাইলে একটা মাত্র সোর্সে কনভার্ট করা যায়। যদি কারেন্টের ডিরেকশনটাকে উপরের দিকটাকে আমরা পজিটিভ চিন্তা করি, সো নিচের দিকের কারেন্টের ডিরেকশনটা অবশ্যই আমি নেগেটিভ চিন্তা করব। সো এই জন্য এটাকে আমরা আয়ন পজিটিভ লিখলাম, আর এখানে দেখেন I2 নেগেটিভ লিখলাম। সো আয়ন মাইনাস I2 লিখলাম। এখন ডিরেকশনটা কোন দিক হবে সোর্সের? যেহেতু আমি এটাকে পজিটিভ ধরছি, এটাকে বড় ধরছি, সো ডিরেকশনটা কিন্তু উপরের দিকে হবে। সো এভাবে আপনি খুব সহজে দুটো কারেন্ট সোর্সকে আপনি একটা সোর্সে কনভার্ট করতে পারবেন, যদি তারা পরস্পর একই নোডের মাধ্যমে প্যারালালি হয়।